নাই, আপনাকে নিতে হবে এবং সেই নেওয়ার মতো মানসিকতাও আপনাদের থাকতে হবে। অর্থাৎ বিএনপির আমার সাথে যোগাযোগ আছে এবং আমি তাদের ভিতরে একটা আমি তাদের প্রতি আমি বলবো যে দেখেন আপনাদের কি আপনারা শুধু জামাত শিবির বলে এই জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক এটা কিন্তু হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলন হলেই এটাকে বিএনপি জামাতের আন্দোলন বলে এটাকে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে, সেটা হচ্ছে মূলত আমাদের আজকের ক্যান্টনমেন্ট কেন্দ্রিক হবে। আমার সাথে যে কজন আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইনের কিছু বক্তব্য শুরু থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো। পর্যায়ক্রমে একে একে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখাইছি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন এবং প্রত্যেকটি ভিডিও দেখলে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন, আপনারা অবাক হয়ে যাবেন। তো অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে একে একে সবগুলো ভিডিওটি দেখার অনুরোধ করব। ভিডিওতে রয়েছে সাংবাদিক ইলিয়াস হুসাইন। প্রিয় দর্শক, চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আলোচনায় প্রথমেই আমাদের মুরব্বীর কাছে আগে যাই। সাইফুল পাইকার, আপনার কাছ থেকে শুরু করি আমরা। আপনার প্রিয় ক্যান্টনমেন্ট আপনি যেমনটি দেখতেন আজকের মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য। অ্যাকচুয়ালি আমি নৌবাহিনী থেকে এসেছি 1996 সালের জুন মাসে। বাট সে সময় পর্যন্ত আমি বলতে পারি যে ক্যান্টনমেন্ট বা আমাদের নৌবাহিনী ঘাঁটি ইট ওয়াজ ওয়েল ডিসিপ্লিনড। যদিও আমাকে সেই সময় প্রথম নৌবাহিনীতে অত্যন্ত আইন কানুন লঙ্ঘন করে নৌবাহিনী থেকে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বরখাস্ত করা হয়েছে এবং আপনি শুনে অবাক হবেন, আমাকে বরখাস্ত করার পরের দিনে সমগ্র নৌবাহিনী সব ঘাঁটিতে বিষয়টা আলোচনার বিষয়বস্তু দাঁড়িয়ে গিয়েছিল যে টক অফ দ্য নেভি বেজেস, এটাকে নেভিতে বলা হয় গ্যালি টক, যে লেফটেন্যান্ট পাইকার স্যারকে অন্যায়ভাবে বরখাস্ত করছে। পরে তদানীন্তন নৌবাহিনী প্রধান নুরুল ইসলামকে প্রত্যেকটি ঘাঁটিতে যে নাবিকদেরকে প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করে তাদেরকে বলতে হয়েছে যে আমার বিষয়টা নিয়ে আমি তো ডিসমিসড হয়ে গেছি, তারা যেন আলোচনা না করে। মানে এই আলোচনার সমালোচনাটা এতখানি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। বাট আমি নৌবাহিনী থেকে আসার পরে সেন্ট মার্টিন দ্বীপে আমি ব্যস্ত ছিলাম অন্যান্য কাজ নিয়ে, কনজারভেশন অ্যাক্টিভিটি নিয়ে। বাট এই গত 15 বছরে যেটা ঘটেছে এটা লোমহর্ষক, অসহনীয়, বর্ণনা করার মতো না। এবং একটা ডিসিপ্লিন ফোর্স পরিচালিত হবে আইন কানুন দ্বারা। সে আইন কানুন কিন্তু লিখিত আছে এবং এই অন্যায় অপকর্মগুলো করা হয়েছে আইন কানুনকে লঙ্ঘন করে এবং প্রতিষ্ঠানের সেবা না করে ব্যক্তির সেবা করতে যে আইন কানুনগুলো লঙ্ঘন করে এই ভয়াবহ, অসহনীয়, অবর্ণনীয় যে গুম, খুন, আয়নাঘর বা তুলে নিয়ে যাওয়া, একটা পরিবারকে হেনস্থা করা, ইভেন একজন পিএনজি অফিসার বা সৈনিকের ছেলেমেয়েরা কোনো আর্মি রিলেটেড কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে নাই। এই পরিস্থিতিটা আমি 96 এর আগে বা আমি যতদিন ছিলাম আমি তখন দেখি নাই, বাট পরবর্তীতে দেখেছি। তো এটা একটা অসহনীয় এবং ভয়াবহ অভিজ্ঞতা ভাই এই গত 15 বছর হয়েছে। ধন্যবাদ। জি, জাকারিয়া ভাই বলবেন আপনার আজকের পরিবর্তন, আপনার ফেলে যাওয়া ক্যান্টনমেন্টের সাথে কোনো পার্থক্য আছে কিনা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার এই চ্যানেলে আমি প্রথম এসেছি। আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা যারা পরবর্তীতে দেখবেন, এখন দেখছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সেনাবাহিনী আমার গর্বের জায়গা, শুধু আমার না, 18 কোটি মানুষের গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে আমি গত 30 বছর আমি সেখানে সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম। নিশ্চয়ই সেখানে আমার আবেগ, আমার অনুভূতি, আমার শিক্ষা, আমার প্রফেশনালিজম সবকিছু এখন স্মৃতি এবং এটা অত্যন্ত গর্বের সাথে আমরা সবসময় শেয়ার করি এবং বলি। এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমার পিরিয়ডটা ছিল 1992-তে আমি কমিশন লাভ করি এবং 2022 31 ডিসেম্বর পর্যন্ত আমি কর্মরত ছিলাম। 2023 সালে 1 জানুয়ারি থেকে আমি এলপিআর এ আসি। তা আমার বুঝতে পেরেছেন যে আমার পিরিয়ডটা প্রায় 30 ইয়ার্স।
তো 30 ইয়ার্স এর মধ্যে আমি যদি আমার দেখা এবং আমার অভিজ্ঞতা থেকে যদি শেয়ার করি, তাহলে আমি বলবো যে দেখেন, 1992 তে কমিশন লাভ করার পরে বাংলাদেশ সেনাবাহিনীকে 2009 পর্যন্ত আমি যেভাবে দেখেছি, কত বছর হবে, প্রায় 15 ইয়ার্স। আর 2009 এর পরে 2024 5ই অগস্ট পর্যন্ত, আর তারপরে যে প্রায় 1 বছর। তো এই দুইটা 2009 পর্যন্ত যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীতে আমি 15 ইয়ার্স ছিলাম। সেই সেনাবাহিনীকে আমি দেখেছি অত্যন্ত ডিসিপ্লিন, প্রফেশনাল, অত্যন্ত ল, কমান্ড, কন্ট্রোল ইত্যাদি অত্যন্ত শক্তিশালী ছিল। এবং 2009-এর যে বিডিআর কার্নেজের পরে মূলত আমাদের ডিকেটা শুরু হয়েছে সেনাবাহিনীতে, সেটা স্পষ্ট আমরা এগুলার এক্সপেরিয়েন্স। সেটা কেমন, 2009-এর আগে আমরা যদি কোনো সিনিয়র অফিসার দেখতাম, আমরা কিন্তু অত্যন্ত সম্মানের সাথে তাকে আমরা স্যালুট করতাম, তার কথা শুনতে চাইতাম। ভিতরে থেকে একটা শ্রদ্ধা চলে আসতো, ফুল কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, তখন আমাদের কাছে অনেক বড় কিছু একটা ছিল। কিন্তু সেই সেনাবাহিনীতে আমি 2009-এর পরে এই 2000 আমার রিটায়ার পর্যন্ত সেই সেনাবাহিনীর অনেক কর্নেলকে দেখলে আশেপাশে বলতে শুনেছি, হাউ কাম হি হ্যাজ বিকাম কর্নেল, হাউ কাম হি হ্যাজ বিকাম ব্রিগেডিয়ার জেনারেল। এটা কিন্তু ইলিয়াস ভাই 2009-এর আগে, বিডিআর কার্নেজের আগে কিন্তু আমি দেখি নাই, শুনিও নাই। অথচ এই 2024 পর্যন্ত আমরা কিন্তু লট অফ এক্সাম্পলস আর দেয়ার, যারা আসলে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখেন না, তারা কিন্তু অনেক বড় র্যাঙ্কে সার্ভিস করেছেন এবং করছেন। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে, দেখেন, এই যে বিডিআর কার্নেজের যে একটা কমিটি, যেটা আমাদের অনেক চেষ্টা, ব্রিগেডিয়ার হাসান নাসির চেষ্টায় হয়, এই কমিটি ফর্ম করতে যে আমরা একজন ভালো মেজর জেনারেল খুঁজে পাচ্ছি না, যে দেশপ্রেমিক, নীতিবান, অত্যন্ত সাহসী, একসেপ্টেবল, খুঁজে পাওয়া যাচ্ছে না। অবাক করার বিষয়, আপনি যদি একজন ব্রিগেডিয়ার জেনারেল খোঁজার চেষ্টা করেন, আপনাকে অনেক কোর্সের পর কোর্স যেতে হবে, বিকজ অফ লাস্ট 15 ইয়ার্স। 15 ইয়ার্সের একটা বড় ধরনের সেনাবাহিনীতে যে চেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে যে যারা আসলে অনেকেই, আমি বলবো একটা সংখ্যা আছে যে যারা আসলে যোগ্যতা সম্পন্ন এবং তারা দে ডিজার্ভ টু বিকাম এ সিনিয়র অফিসার, বাট কিছু কিছু ছিল যেগুলো কোশ্চেনেবল, আমি যেটা বলছি। এবং সেই কারণে কিন্তু একটা ভিতরে ভিতরে একটা ডিমোরালাইজ একটা ফ্যাক্টর ছিল তখন অফিসারদের মধ্যে, যারা ভালো অফিসার তাদের মধ্যে এরকম একটা ছিল যে পলিটিসাইজ এমন ভাবে করা হয়েছে যে আমি মনে করি একটা কোর্সের যদি সোর্ড হোল্ডার মনে করেন, তাকে তো আপনাকে প্রমোশন দিতে হবে। এক্সেপশনাল কেস ইজ দেয়ার, যে অনেকে সিনিয়র অফিসার হতে পারে না, কিন্তু একটা কোর্সের প্রথম দিকের একজন দুইজনকে দিয়ে এরপরে কিন্তু এমন এমন অফিসারকে ওই কোর্সেরই পদোন্নতি দেওয়া হয়েছে যারা আসলে কোশ্চেনেবল, যাদেরকে দেখে লোকজন বিভিন্ন কমেন্টস করত। তো এবং তারপরে দেখেন 2009-এর পরে আপনার এই যে আয়না ঘরের কেস, তো আমরা জানতাম এগুলা, আমাদের কাছে আমরা জানতাম যে অমুক জায়গায়, এই যে বিশেষ করে লেফটেন্যান্ট হাসিম যখন বেরিয়ে আসলেন, আয়নাগরের তথ্য দিলেন, ব্রিগেডিয়ার আজমি উনি গুম হয়ে গেলেন, তারপরে উনি কোথায় আছেন। এবং পরিবেশটা এমন হলো যে বিডিআর কার্নেজের পরে অফিসারদের মধ্যে যে অসন্তোষ ছিল, সেটা থেকে যাতে কোনো কিছু মানে কোনো চেঞ্জ না আসে, অথবা যারা একটু কারেজিয়াস, এন্টি ইন্ডিয়ান, দেশপ্রেমিক, নীতিবান, তাদেরকে শাটডাউন করে দেওয়ার জন্য কিন্তু তখন কি হয়েছে, তখন একটা সাজানো হয়েছে, একটা কুর প্লট একটা তৈরি করা হয়েছে, ন্যারেটিভ দেওয়া হয়েছে। এবং সেখানে তখন কিন্তু আপনি জানেন মেজর জেনারেল একজন যে 33 ডিভিশন জিওসি ছিলেন, মেজর জেনারেল কামরুজ্জামান, অত্যন্ত মেধাবী অফিসার ছিলেন, অত্যন্ত মেধাবী। আমরা যখন স্টাফ কোর্স করি, আমরা সেটাকে বলে জুনিয়র স্টাফ কোর্স এসআইএনটিতে, তখন সেই স্টাফ কোর্সের যাবার আগে আমাদের প্রিপারেশন, তখন একটা ডিভিশন ভিত্তিক প্রিপারেটরি ক্লাস থাকতো, প্রিপারেটরি কোর্স বলা হয়।
সেই কোর্সে উনি আমাদের ক্লাস নিতেন। হ্যাঁ, তো উনি এত খুবই টেকনিশিয়ান, একজন খুব নামকরা অফিসার, অথচ তাকে এবং সেই সময় আরো অনেক ভালো ভালো অফিসারকে